গত 13 বছরে প্রথমবার সিবিআই তদন্তের কথা বলেছেন। এতদিন পর্যন্ত তদন্ত বন্ধ করবার জন্য তৃণমূল সরকার বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু আজকে নিজে থেকেই সিবিআই তদন্তের কথা বলছে। কেউ বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টে তাকে ফাঁসি দিয়ে দেব, তার মানে তাকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ লোপ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা ধনঞ্জয়ের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে এখানে। সুতরাং যাকে গ্রেপ্তার করেছে তার একার পক্ষে এই ঘটনা সংগঠিত করা সম্ভব ছিল না। চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের প্রত্যেকে বলছেন যে মেয়েটির শরীরে যত ইনজুরি আছে এবং তার যত ফ্র্যাকচার আছে, এটা একজন ব্যক্তির পক্ষে, একজন সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে সম্ভব নয়। তো সিভিক ভলেন্টিয়ার যদি এই কাজ করে থাকে তার দায়িত্ব কে নেবে? দায়িত্ব নিতে হবে পুলিশ মন্ত্রীকে। আর কিভাবে, কেন লালবাজার থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেদিন যে রেপ বা মার্ডারের কোনো চিহ্ন নেই, তার দায়িত্ব কে নেবে? আগে তো পুলিশ কমিশনারের পদত্যাগ করুক, আগে তো তাকে সরাক, তারপরে তো তদন্তের কথা উঠবে। এই পুলিশ এই ঘটনায় প্রকৃত যারা অভিযুক্ত, যারা প্রভাবশালীদের পরিবারের লোকজন আছে, তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু অর্ধসত্য নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা চলেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে, কিন্তু প্রকৃত সত্য এটাই, অন্তত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে জনমনে, যে একা যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। ওই হসপিটালের মধ্যে আরো কর্মরত কেউ ওই সময় উপস্থিত ছিলেন যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। আজকে মেয়েটির প্রত্যেকটি শারীরিক যে ক্ষতচিহ্ন আছে সেটা দেখে, তার বিভিন্ন ফ্র্যাকচার দেখে সেটা প্রতিষ্ঠিত। তো সেখানে পুলিশ কি করবে? যদি সত্যিই কেউ প্রভাবশালী ছেলে, ভাইপো কেউ যদি সেখানে যুক্ত থাকে, তো সেখানে পুলিশের পক্ষে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গিয়ে তদন্ত করা সম্ভব নয়। তাই পুলিশের রবিবার কেন পরের বছরের রবিবার পর্যন্ত সময় লাগতে পারে? পরিবারের তরফে মা বা তার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু তারা বলছে যে আরজিকরে যেতেই ভয় পেত মেয়েটি, আরজিকরে নাইট ডিউটি করতে ভয় পেত সেই পরিবারকে। মানে আরজিকরে কি এমন হতো যে নাইট ডিউটি করতে একজন ডক্টর ভয় পেত? এবং পরিস্থিতি এখন এই ধরনের তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা হসপিটাল কার্যত নিয়ন্ত্রিত হচ্ছে হসপিটালের বাইরে থেকে। রোগী কল্যাণ সমিতির নামে একটা সমান্তরাল প্রশাসন চলেছে। কার্যত সুপারের থেকে রোগী কল্যাণ সমিতির সভাপতি যাকে বানানো হয়েছে, সে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ার সে এনজয় করছে। তো সার্বিকভাবে যেখানে সম্পূর্ণভাবেই দলতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে এবং হসপিটালে দালালরাজ কেউ উচ্ছেদ করবেন বলেছিলেন তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর মুখ্যমন্ত্রী, সেটা তো কোনো পরিবর্তন করতে পারেননি। হসপিটালের মধ্যে একটাই পরিবর্তন এসছে, সামনে একটা সুউচ্চ তরুণ, সুন্দর একটা নীল সাদা রঙের তরুণ বানানো হয়েছে। এর বাইরের কোনো মৌলিক পরিবর্তন নেই। আর যেখানে সমস্ত দুষ্কৃতী অপরাধ মনস্ক মানুষরা মনে করছে যেখানে কোনো প্রশাসন নেই এবং এই সরকারটা তাদের সরকার, তারা ভয়মুক্ত হয়ে গেছে। কিছু নিশ্চয়ই মেয়েটি জেনে ফেলেছিল, বা এমন কোনো চক্রের সন্ধান পেয়েছিল, বা এমন কিছু সেখানে ঘটনা ঘটেছিল যেগুলো সেটা তার পক্ষে জানাটাও সুখকর ছিল না, বা হয়তো সে তার বিরোধিতা করছিল, প্রাণ সংশয়ে ভুগছিল। অন্তত এখন পর্যন্ত যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সরকারিভাবে যেগুলোকে নিয়ে আসা হচ্ছে সামনে, তাহলে তো এইখানে 2 আর 2 4 অঙ্কটা মিলছে না। আরজিকরের যে প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছেন, ঠিক গ্রেফতারি এড়াবার ভয়ে উনি পদত্যাগ করলে, না কিছু সত্যি ধাওয়া চাপা দেওয়ার ভয়ে তিনি পদত্যাগ করলে? এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি জ্যোতিষী নই এবং গোয়েন্দাও নই। প্রথম কথা হচ্ছে, তিনি এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করে থাকতে পারেন, একটা নৈতিক দায়িত্ব তিনি স্বীকার নিয়েছেন। আর অন্য হয়তো তাকে দিয়ে এমন কিছু করাবার চেষ্টা করা হচ্ছিল যেটা তিনি করতে চাইছিলেন না বা করতে পারতেন না, সেই জন্য পদত্যাগ করেছেন। আগাম আমরা এ নিয়ে কোনো ধরনের বিবৃতি দিতে চাই না। তবে আরজিকরের সুপারের বিরুদ্ধে, আরজিকরের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের ডক্টর সেলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা সাংবাদিক সম্মেলন করে পর্যন্ত বলেছি
বিভিন্ন জায়গায় ভেতরের টেন্ডার হয় না, বিভিন্ন জিনিসপত্র কেনা, তার মধ্যে কিছু মেডিকেল স্টুডেন্ট পর্যন্ত ইনভলভ হয়ে গেছে। ওখানেও একটা সিন্ডিকেট রাজ চলেছে। এটা নিয়ে তো বারবার ডাক্তাররাও অভিযোগ করেছেন। উত্তরবঙ্গের ডাক্তারদের সঙ্গে দক্ষিণবঙ্গের ডাক্তারদের একটা সংঘাত, ডাক্তারদের নির্বাচনে সেখানে ব্যালট বাক্স লুট, সেখানে মারামারি, হাতাহাতি। তো সার্বিকভাবেই গোটা সমাজে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলি চলবে। আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সঞ্জিত ঘোষ পদত্যাগ করার পর জানিয়েছেন যে আরজিকর হাসপাতালে ঘুঘুর ভাষা ছিল, ঘুঘুর ভাষা। তা ঘুঘুর ভাষাটা কি উড়িয়ে সেটা মানুষের সামনে এসে বলুন। এইটা যদি ওনার বিবৃতি হয়, অফিসিয়াল বিবৃতি হয়, তা তিনি একজন সরকারি পদস্থ অফিসার হয়ে, একজন আধিকারিক হয়ে সেটা তিনি মানুষকে জানান যে ঘুঘুর ভাষা আছে, ঘুঘুর ভাষা বলতে কি বোঝায়, ওখানে কি কি হচ্ছে, এবং তিনি সেই ভাষাটা ভাঙতে পারলেন না কেন, কার চাপে, সেটা উনি মানুষের সামনে বলুন। আর না হলে ধরে নিতে হবে এই সামগ্রিক ব্যবস্থা, এই যে লুট, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, এমনকি হত্যা পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সঙ্গেও উনি কোনো না কোনোভাবে জড়িত। মানুষ তো এটাই বলবে। এই যে হত্যাটা সংগঠিত হয়েছে, এটা কোনো হঠাৎ একটা কিছু উত্তেজনার বশে কেউ মদ্যপ অবস্থায় করে ফেলেছে এরকম বিষয়টি নয়। আজকে যে চ্যাট সামনে এসেছে এবং যে ধরনের কথোপকথন ভাইরাল হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে পুলিশের যে ভূমিকা দেখা যাচ্ছে, তাতে একটি পরিকল্পিতভাবে এই মেয়েটিকে খুন করা হয়েছে। সুতরাং এই খুনটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন জড়িত আছে। এমন কিছু ঘটনা মেয়েটি জানতো, যার কারণে একে পরিকল্পিতভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সিবিআই সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু রাজ্যের পুলিশ কি সব ক্ষেত্রে? না, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতেই পারেন। সিবিআই এর সাকসেস রেট তো পশ্চিমবঙ্গে কম হবেই। তার কারণ হচ্ছে এখানে পুলিশ তো সিবিআই এর সঙ্গে সহযোগিতা করে না। ভোট পরবর্তী হিংসায় বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছে পুলিশ, সাক্ষীদের হস্টাইল করে দিয়েছে, প্রমাণ লোপ করেছে, চূড়ান্ত অসহযোগিতা করেছে। আর মুখ্যমন্ত্রী তাহলে সাকসেস রেটের গল্প তো আগেও তিনি জানতেন। যখন তিনি এই রাজ্যের বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করছিলেন, তখন তো সাকসেস রেট এর থেকেও কম ছিল। তা তখন তিনি 100 বারের বেশি কেন সিবিআই তদন্তের দাবি করেছিলেন? আর 13 বছরে সাকসেস রেটই যাদের এত কম, তাহলে সেই তদন্ত আটকানোর জন্য তিনি মানুষের দেও করের টাকা খরচা করে গরিব মানুষের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে কেন মামলা লড়েছেন? আর এক্ষেত্রেই বা তিনি কেন সিবিআই তদন্তের কথা নিজে থেকে এগিয়ে এসে বলছেন? আসলে চারিদিকে মানুষ ফুঁসছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গেরটা কোথায় দাঁড়িয়ে আছে। এখানের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি? মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তারপরেও আজকে এই ঘটনা ঘটেছে। দায় তো মুখ্যমন্ত্রী নেওয়া উচিত। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সঞ্জয় বলেছে দালাল চক্র চলতো আর্জি করে এবং স্বীকার করেছে 5 থেকে 8 তারিখ পর্যন্ত সে খড়গপুরে ছিল। ফিরে এসে আর্জি করে সে আসে দালাল হিসাবে রোগী ভর্তি করতে, সে রাত্রেবেলা আসতো আর্জি করে। না, তাহলে সিভিক ভলেন্টিয়ার হসপিটালে রোগী ভর্তির দালাল এর কাজ করত, এর দায়িত্বটা কে নেবে? এই সিভিক ভলেন্টিয়ার সিস্টেমটা কারা তৈরি করেছে? সিভিক ভলেন্টিয়ার বাড়িতে গিয়ে পঞ্চায়েতে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য মহিলা প্রার্থীদের মাথায় বন্দুক ধরবে। সিভিক ভলেন্টিয়ার ভোট দিতে বাধা দেবে। সিভিক ভলেন্টিয়ার মেরে নমিনেশন করতে আসবার সময় বিরোধী প্রার্থীদের বার করে দেবে। সিভিক ভলেন্টিয়ার ব্যালট লুট করবে। সিভিক ভলেন্টিয়ার জেতা প্রার্থীর হাত থেকে ছিনিয়ে নিয়ে শংসাপত্র ছিঁড়ে দেবে। সিভিক ভলেন্টিয়ার পুলিশের মতো টাকা তুলবে। সিভিক ভলেন্টিয়ার আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরবে, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে। এখন সিভিক ভলেন্টিয়ার গিয়ে দালালের কাজ করছে বলবে। এর দায়িত্বটা কার? এর দায়িত্বটা তো সরকারের। আর সার্বিকভাবে আরেকটা ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে। এই শুধু ধনঞ্জয় আর সঞ্জয় এ নিয়ে চলবে না, এর পেছনে অনেক রথী মহারথী, অনেক অর্জুন পুত্র ওখানে দাঁড়িয়ে আছে। তো সেইগুলো তারা কারা, তাদের ধরতে একটু রাজ্য সরকারের অসুবিধা হচ্ছে কিনা সেইটা দেখার। পুলিশ পুরো বিষয়টি জানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।